চিত্তচিরে চৈত্র মাস পর্ব ২ লিখেছেন মমসা। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে ঝপঝপে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকমের উচ্চ বাক্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার শেষ হবে একটা অদ্ভুত কাজ করছে, সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কোনো কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকালো। বাহার সোজাসাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করো এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছো মহিন? ততক্ষণে মহিনেরও হন্তভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঁচল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কীভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি। সাহসের কি দেখলেন এখানে? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তরে যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না। অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন? বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না। আন্টি, ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতেই পারলেন না নুরুল সওদাগর। খ্যাক খ্যাক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাঁ পাশে তাকে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দু পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। বরং কোনো বাক্যভয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকেই দিল। নুরুল আমনের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ গ্যাসে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় বেশি শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চরটা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন।
এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চ কণ্ঠে শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটা বিহিত আপনারই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেন না, আমরা সবাই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুটঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনের সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল সে কারণগুলো বলার। এতগুলো মানুষের এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভক্বে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাহিরে না। ওহির মাও ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারা চুপ করিয়ে ওহিকে আদুরের স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো, মহিন ঠিক কী করেছে তোমার সাথে? অসভ্যতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গুলগুল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সামনে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে। তুহিনে এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওহি স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতন ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামের জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা, আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারও যে আশ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছি শুরু করলো। তিলকে তাল বানালো। ওহির চরিত্রে কিঞ্চিৎ কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল,
যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতই ভুক্তভোগী। ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষ কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে এটা নিজের না, এটা মানে লিখতে ভুল করছে, নিজের হবে, নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতে হয়। জোনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষ প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জোনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়ে ওর পাশে থাকতেই হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়েও বাড়িতে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেব। এমনভাবে ছোবো যেন নিজেকে দেখে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল, ভাব এমন যে কথা কানা শোনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জোনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে সে লজ্জিত, সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভড়কে গেল। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে হাত পা কাঁপল। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালির নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতো নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতো হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলার রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার ভাই মাঝরাতেও বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনেও এই সময় গিটার বাজাচ্ছেন যে? পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবসময় পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবলমাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক রয়ে এই বাড়িটিতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুলকিনারা খুঁজে তারা ভালো শিক্ষকের সন্ধান চালালো। অর্থপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা-ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমের দুজনেই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা-ছাড়া ভাব আছে বিদায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো, তারপর ছোট চাচার ঘরে এলো ওহি আপা, তারপর দিহান আর ত্রিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। অর্থপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই এবং দিহান ভাইকে পড়াশোনার সাহায্য করার পাশাপাশি চেরি আর অনেকেও পড়ান বাহার ভাই।
এলাকার মোটামুটি বাহার বাইরে একটা পরিচিত আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কি না জিজ্ঞেস করতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠায় ঘরের বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষের গুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখে দুঃখে পর হয় আপন, আমি শুধু আমার আপন, কথা মিথ্যে নয়। আচ্ছা, এটা একটা গান, চাল্লান গান। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিক্ত, বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলায় উটকো কাজ করার সব। তন্মধ্যেই ঘানটা থামিয়ে সিগারেট ধরালো বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝে ধপধপ পা ফেললে কে যেন ছাদের দিকে আসতেছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কে এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো। হাতে তার ডেকে রাখা থালা। চিত্রা ফেলফেল করে নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কি না খাবার এনেছে, এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওহি চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনে বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, কারো এর বেশি রুচি কারো আর হব না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল?